শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। কুমিল্লা অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তোমাদের রসায়ন বিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের পর্যায় সারণীর পাঠ নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে সমস্ত শিক্ষার্থীরা পর্যায় সারণী সম্পর্কে ভালো জ্ঞান রাখে, অর্থাৎ পর্যায় সারণী সম্পর্কে যার ধারণা যত বেশি থাকে, রসায়ন বিজ্ঞান তার জন্য তত সহজ হয়ে যায়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে পর্যায় সারণীর 18টা গ্রুপ এবং 7টি পর্যায় রয়েছে। এই পর্যায়গুলোতে মোট 118টি মৌল আছে। এই মৌলগুলোর কিছু ধর্ম আছে যেগুলোকে আমরা পর্যায়বৃত্ত ধর্ম বলি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে মৌলের ধাতব ধর্ম আছে, আবার অধাতব ধর্ম আছে। পরমাণুর আকার এবং পারমাণবিক ব্যাসার্ধ এবং আয়নীকরণ শক্তি, তারপরে তোমার ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তি, এই বিষয়গুলোকে একত্রে পর্যায়বৃত্ত ধর্ম বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিচের ক্লাসে পড়েছ যে সমস্ত মৌল চকচক করে, যাকে আঘাত করলে ধাতব শব্দ হয়, এবং যে সমস্ত মৌল তাপ ও বিদ্যুৎ পরিবাহী, তাদেরকে ধাতু বলে। কিন্তু আধুনিক যে সংজ্ঞা, সে সংজ্ঞাটা আমরা এখন দেখব। শিক্ষার্থী বন্ধুরা, একটু লক্ষ্য করো যে এটা হচ্ছে সোডিয়াম, যার পারমাণবিক সংখ্যা 11। ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2sp6 এবং 3s1। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা ইলেকট্রন বিন্যাস দেখি। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2sp6, 3s2। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি আরেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস দেখি, অ্যালুমিনিয়ামের 1s2, 2s2, 2sp6 এবং 3s2 এবং 3p1। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তিনটি মৌলের ইলেকট্রন বিন্যাস এখানে করেছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখছি যে সোডিয়ামের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে, ম্যাগনেসিয়ামের শেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে, এবং অ্যালুমিনিয়ামের শেষ শক্তি স্তরে 3টি ইলেকট্রন রয়েছে। তো আমরা জানি যে সমস্ত মৌলের শেষ কক্ষপথে 1, 2, 3টা ইলেকট্রন থাকে, তারা সহজেই ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, যে সমস্ত মৌল ইলেকট্রন ত্যাগের মাধ্যমে ধনাত্মক আয়নে পরিণত হয়, ওই মৌলগুলোকে ধাতু বলে। এটা আধুনিক সংজ্ঞায় বলা আছে যে সমস্ত মৌল তার শেষ কক্ষপথের ইলেকট্রনটা ত্যাগ করে ধনাত্মক আয়নে কি হয়, পরিণত হয়, তাদেরকে ধাতু বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি দেখি যে সোডিয়াম আয়নে পরিণত হবে যদি সে একটি ইলেকট্রন ত্যাগ করে। শিক্ষার্থী বন্ধুরা, ঠিক তদ্রূপ ম্যাগনেসিয়াম আয়নে পরিণত হবে যদি সে 2টি ইলেকট্রন
কি করে ত্যাগ করলে দুইটা ধনাত্মক আয়নে পরিণত হয়। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ঠিক শিক্ষার্থী বন্ধুরা এরকম যে অ্যালুমিনিয়াম 3টি ইলেকট্রন ত্যাগ করে 3টি ধনাত্মক আয়নে পরিণত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে যদি আমরা একটু লক্ষ্য করি যে এই পর্যায়ে এই সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম তিনটি মৌলই এই তিনটা মৌলিক পর্যায় সারণীর পর্যায় 3-এ অবস্থিত, পর্যায় 3-তে অবস্থিত এবং সবচেয়ে বামে সোডিয়াম অবস্থিত, সোডিয়ামের ডানে ম্যাগনেসিয়াম এবং ম্যাগনেসিয়ামের ডানে অ্যালুমিনিয়াম অবস্থিত। শিক্ষার্থী বন্ধুরা, তো এই 3টি মৌলের মধ্যে ইলেকট্রন ত্যাগ করার যেই প্রবণতা, তার মধ্যে যার ইলেকট্রন শেষ কক্ষপথে যার ইলেকট্রন যত কম থাকবে সে তত দ্রুত ইলেকট্রন কি করতে পারবে, ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো যে এই 3টি মৌলের এই শেষ কক্ষপথে 1, 2 এবং 3টি ইলেকট্রন রয়েছে। তো এই 3টা মৌলের মধ্যে অবশ্যই সোডিয়াম কি করবে, খুব দ্রুত বা সহজেই তার ইলেকট্রনটা কি করতে পারবে, ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারবে। তো সুতরাং এই সোডিয়ামের যেই ধাতব যে ধর্ম, এই ধাতব ধর্ম ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের চেয়ে কি বেশি হবে শিক্ষার্থী বন্ধুরা, কারণ সোডিয়াম খুব দ্রুত তার শেষ কক্ষপথের একটি ইলেকট্রন কি করতে পারবে, ত্যাগ করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা দেখলাম যে একই পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাওয়া যায় ধাতব ধর্ম হ্রাস পেতে থাকে, কেননা সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের যে 2টা ইলেকট্রন ত্যাগ করতে বেশি শক্তির প্রয়োজন হয়, তার চেয়ে আরো বেশি শক্তির প্রয়োজন হবে অ্যালুমিনিয়ামের 3টি ইলেকট্রন ত্যাগ করতে। তো সুতরাং ধাতব ধর্মের দিক দিয়ে সোডিয়ামের ধাতব ধর্ম বেশি, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম, এরপর হচ্ছে অ্যালুমিনিয়াম। এই 3টি মৌলের মধ্যে অ্যালুমিনিয়ামের ধাতব ধর্ম কি কম, কেননা অ্যালুমিনিয়াম সবার ডানে অবস্থিত। এই 3টি মৌলের মধ্যে অ্যালুমিনিয়াম 13 নম্বর গ্রুপে আছে, ম্যাগনেসিয়াম 2 নম্বর গ্রুপে আছে এবং সোডিয়াম 1 নম্বর গ্রুপে আছে। তাহলে আমরা কি বলতে পারি শিক্ষার্থী বন্ধুরা, যে একই পর্যায়ে যত বাম থেকে আমরা ডান দিকে যাব ততই ধাতব ধর্ম কি পেতে থাকে, হ্রাস পেতে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা এবার অধাতব ধর্ম দেখি, মৌলের অধাতব ধর্ম। অধাতব ধর্ম শিক্ষার্থী বন্ধুরা আমরা এবারও তোমাদেরকে উদাহরণ দিচ্ছি। যেমন শিক্ষার্থী বন্ধুরা এখানে সালফার আছে, সালফারের পারমাণবিক সংখ্যা 16, তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2sp6 3s2 12 এবং 3p4 হলো 16। আমরা যদি শিক্ষার্থী বন্ধুরা আরেকটা ইলেকট্রন বিন্যাস দেখি, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেখি 17, তাহলে তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2sp6 3s2 3p5। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করলে আমরা দেখব যে শেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রন রয়েছে সালফারের এবং ক্লোরিনের শেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা জানি যে তোমরা নিচের ক্লাসে এটা পড়েছো, যে সমস্ত পদার্থ চকচকে নয় এবং আঘাত করলে ধাতব শব্দ করে না এবং যে সমস্ত পদার্থ তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী, ওই পদার্থগুলোকে সাধারণত অধাতু বলে। আর আধুনিক যে সংজ্ঞা, সে সংজ্ঞায় বলা আছে যে সমস্ত মৌল তার শেষ কক্ষপথগুলোতে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, সেই মৌলগুলোকে আমরা সাধারণত অধাতু বলি। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে সালফারের শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন রয়েছে। তো সালফার যদি এই 6টি ইলেকট্রন ত্যাগ করতে চায় তাহলে তার অনেক শক্তির প্রয়োজন, আর ক্লোরিন তার শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন রয়েছে। এই 7টি ইলেকট্রন ত্যাগ করাও ক্লোরিনের পক্ষে সম্ভব না, কেননা এই
এই ইলেকট্রন ত্যাগ করতে তার অনেক শক্তির প্রয়োজন। সুতরাং সালফার এবং ক্লোরিন যদি তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়, তাহলে তাকে দুইটি ইলেকট্রন গ্রহণ এবং ক্লোরিনকে একটি ইলেকট্রন গ্রহণ করতে হবে শিক্ষার্থী বন্ধুরা। তো যেহেতু তারা ইলেকট্রন গ্রহণ করবে, সেহেতু তারা কি অধাতু। আমরা দেখি যে সালফার দুইটি ইলেকট্রন গ্রহণ করে আয়নে পরিণত হবে, এবং ক্লোরিন সে একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন আয়নে পরিণত হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখছি যে ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করেছে এবং সালফার দুইটি ইলেকট্রন গ্রহণ করেছে। সুতরাং অধাতব ধর্মের দিক দিয়ে ক্লোরিন সালফারের চেয়ে ক্লোরিনের যে অধাতব যে ধর্ম সেটা কি বেশি, কিন্তু যে যত দ্রুত ইলেকট্রন গ্রহণ করতে পারে তার অধাতব ধর্ম বেশি হয়। তো সুতরাং ক্লোরিনের অধাতব ধর্ম সালফারের চেয়ে বেশি, কেননা ক্লোরিন খুব দ্রুত একটি ইলেকট্রন গ্রহণ করতে পারবে, সালফারের চেয়ে খুব দ্রুত। আরেকটা বিষয় হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি পর্যায় সারণীর এই 3 নম্বর পর্যায়ের দিকে লক্ষ্য করো, তাহলে দেখবে যে ক্লোরিনের অবস্থান সালফারের পরে, মানে অর্থাৎ সালফার বামে অবস্থিত এবং ক্লোরিন ডানে অবস্থিত। তাহলে ক্লোরিনের অধাতব ধর্ম সালফারের চেয়ে কি বেশি। তাহলে আমরা কি বলতে পারি শিক্ষার্থী বন্ধুরা, যে একই পর্যায়ে যত ডান দিক থেকে বাম দিকে যাওয়া যায়, ততই অধাতব ধর্ম কি পায়, বৃদ্ধি পায়। এই কথাটা শিক্ষার্থী বন্ধুরা মনে রাখতে হবে, যে একই পর্যায়ে তুমি যত বাম দিক থেকে যত ডান দিকে যাবা, ততই অধাতব ধর্ম কি পাবে, বৃদ্ধি পাবে। এটা আমরা মনে রাখবো যে এখানে সালফার এবং ক্লোরিনের মধ্যে ক্লোরিনের অবস্থান সালফারের যেহেতু কি ডানে অবস্থিত, সুতরাং ক্লোরিনের অধাতব ধর্ম সালফারের চেয়ে কি হবে, বেশি হবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এতক্ষণ দেখলাম যে একই পর্যায়ের বাম দিকে যে মৌলগুলো আছে সেগুলো সাধারণত ধাতু, মাঝের যে মৌলগুলো থাকে সেগুলো সাধারণত অপধাতু, এবং ডান দিকের মৌলগুলো হচ্ছে অধাতু। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটু বলে রাখি যে অপধাতু হচ্ছে যে এমন কিছু মৌল আছে যারা কোনো সময় ইলেকট্রন গ্রহণ করে, আবার কোনো সময় ইলেকট্রন বর্জন করে। অর্থাৎ কোনো মৌল আছে যাদের ধাতব ধর্ম আছে, আবার অধাতব ধর্ম দ্বারা আচরণ করে। এই সমস্ত মৌলগুলোকে আমরা অপধাতু বলি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার এখানে যেই আরেকটা পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে আলোচনা করছি, সেটা হচ্ছে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। এই পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, এটাও একটা পর্যায়বৃত্ত ধর্ম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে একই পর্যায়ে, আমি এখানে পর্যায় 3 নম্বর পর্যায়, এটা পর্যায় 3, আর এটা হচ্ছে গ্রুপ 1, গ্রুপ 1। শিক্ষার্থী বন্ধুরা, আমি 3 নম্বর পর্যায়ের এই মৌলগুলো এখানে তোমাদেরকে দেখিয়েছি। 3 নম্বর পর্যায়ে প্রথমে সোডিয়াম এবং সবার শেষে আর্গন আছে। তো আছে একই পর্যায়ে বাম দিক থেকে যত ডান দিকে যাওয়া যায়, মৌলগুলোর পরমাণুর আকার অথবা পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা এখন আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি একটু লক্ষ্য করি যে সোডিয়ামের যদি আমরা একটা পরমাণু মডেল দেখি, যে সোডিয়াম এটা হলো নিউক্লিয়াস, এটা হলো তার প্রথম শক্তি স্তর, এটা হলো তার দ্বিতীয় শক্তি স্তর, এবং এটা হলো তার তৃতীয় শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকবে। ঠিক আমরা যদি ম্যাগনেসিয়ামেরটা দেখি, ম্যাগনেসিয়াম, তাহলে তার প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে,
তার দ্বিতীয় প্রধান শক্তি স্তরে 8টি ইলেকট্রন আছে এবং পরেরটায় 2টি ইলেকট্রন আছে। আমরা যদি ক্লোরিনেরটা দেখি, ক্লোরিন প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর এবং তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তরে প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন এবং পরেরটায় 7টি ইলেকট্রন রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু তিনটা পরমাণু মডেল একটু লক্ষ্য করি। শিক্ষার্থী বন্ধুরা, যে এই সোডিয়ামের 3টি শক্তি স্তর আছে, 3টি শক্তি স্তর, প্রথম শক্তি স্তরে 2, পরেরটা 8টা এবং পরেরটা 1টা ইলেকট্রন আছে। ঠিক তদ্রূপ ম্যাগনেসিয়ামেরও 3টা শক্তি স্তর আছে এবং ক্লোরিনেরও 3টা শক্তি স্তর আছে। শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো, আমরা জানি যে এই যে কক্ষপথগুলো আছে, এই কক্ষপথগুলোতে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন অবস্থান করে। তো কক্ষপথগুলোতে যত সংখ্যক ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন অবস্থান করে, ঠিক সমান সংখ্যক ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন এই নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো সহজেই বলতে পারতেছো যে সোডিয়ামের কক্ষপথে যেহেতু 11টা ইলেকট্রন আছে, তো অবশ্যই তার নিউক্লিয়াসের মধ্যে ধনাত্মক আধান বিশিষ্ট 11টা কি আছে? প্রোটন আছে। এই ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটনগুলো এই ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রনগুলোকে স্থির বৈদ্যুতিক বল দ্বারা আকর্ষণ করে। ঠিক তদ্রূপ ম্যাগনেসিয়ামেরও 3টি শক্তি স্তরে 12টি ইলেকট্রন রয়েছে, ঋণাত্মক আধান বিশিষ্ট 12টি ইলেকট্রন। ঠিক সমান সংখ্যক 12টি ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন তার এই নিউক্লিয়াসে রয়েছে। সুতরাং এই 12টি ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন এই 12টি ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রনকে স্থির বৈদ্যুতিক বল দ্বারা কাছে টানে। ঠিক তদ্রূপ আমরা যদি ক্লোরিনের দিকে তাকাই, তাহলে ক্লোরিনেরও 3টি শক্তি স্তরের মধ্যে 17টি ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে 17টি ধনাত্মক আধান বিশিষ্ট কি রয়েছে? প্রোটন রয়েছে। সুতরাং এই ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটনগুলো ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রনগুলোকে কি করে কাছে টানে। তো এই আকর্ষণ বলটা, স্থির বৈদ্যুতিক যে বল, এই বল যদি তুমি চিন্তা করো, তাহলে দেখা যাবে যে সোডিয়ামের থেকে এই ম্যাগনেসিয়ামের যে নিউক্লিয়াস বা কেন্দ্র, তার বল সোডিয়ামের চেয়ে কি বেশি, এবং এই ম্যাগনেসিয়ামের চেয়েও ক্লোরিনের এই নিউক্লিয়াসের যে আকর্ষণ বল সেটা আরো বেশি। তো যার ফলে এই নিউক্লিয়াসে অবস্থিত যেই ধনাত্মক আধান বিশিষ্ট যে প্রোটনগুলো আছে, সেই ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রনগুলোকে কি করে কাছে টানে। তো কাছে টানলে কি হয়? এই কক্ষপথগুলো কিছুটা সংকুচিত হয়ে আসে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখা যাবে কি, যেহেতু এই 3টি মৌলের মধ্যে ক্লোরিনের নিউক্লিয়াস বেশি শক্তিশালী, সেহেতু ক্লোরিন কি করবে? এই ইলেকট্রনগুলোকে কাছে টেনে নিয়ে আসবে, যার ফলে এই কক্ষপথগুলো কিছুটা সংকুচিত হয়ে আসবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি দেখলাম যে এখানে এইটারও যেমন 3টি শক্তি স্তর আছে, এটারও 3টি শক্তি স্তর আছে, ক্লোরিনেরও 3টি শক্তি স্তর আছে। কিন্তু তুমি যতই একই পর্যায়ে যতই তুমি বাম দিক থেকে ডান দিকে যাবা, যেমন তার ইলেকট্রন 11টি, তার প্রোটন 11টা, তার ইলেকট্রন 12টা, তার ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন 12টা, তার ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন 13টা, তার ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন 13টা। সুতরাং আমরা দেখছি কি, যে একই পর্যায়ে বাম দিক থেকে যত ডান দিকে যাব, ততই নিউক্লিয়াসে একটি করে ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন এবং কেন্দ্রে একটি করে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন কি পায়? বৃদ্ধি পায়। যার ফলে একই পর্যায়ে যত বাম দিক থেকে তুমি ডান দিকে যাবা, ততই তাদের মধ্যে যে স্থির বৈদ্যুতিক বল সেটা বৃদ্ধি পাওয়ার কারণে এই কক্ষপথগুলো কিছুটা সংকুচিত হয়ে আসে, যার ফলে তার পারমাণবিক আকার অথবা পারমাণবিক ব্যাসার্ধ কি করে? হ্রাস পায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে বুঝতে পারলাম যে একই পর্যায়ে যত বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায়, ততই পরমাণুর আকার অথবা পারমাণবিক ব্যাসার্ধ কি পায়? হ্রাস পায়। শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা
এর আগে দেখছি যে একই পর্যায়ে যত বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় ততই পরমাণুর আকার অথবা পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। সেক্ষেত্রে বন্ধুরা আমরা এবার গ্রুপের বিষয়টা একটু দেখি। যে আমরা জানি যে একই গ্রুপের, তোমরা যদি একটু লক্ষ্য করো তো এখানে এটা 1 নম্বর গ্রুপ। 1 নম্বর গ্রুপে লিথিয়ামের আমরা পরমাণু মডেল দেখেছি। তার প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন এবং দ্বিতীয় শক্তি স্তরে 1টি ইলেকট্রন আছে। অর্থাৎ লিথিয়ামের প্রধান মানে শক্তি স্তর, আমরা যদি এটাকে বলি শক্তি স্তর, লিথিয়ামের শক্তি স্তর হচ্ছে 2টা শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করেছে। এখানে আমরা যদি সোডিয়াম দেখি তাহলে সোডিয়ামের শক্তি স্তর হচ্ছে 1 2 3টি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা যদি পটাশিয়ামের দেখি তাহলে 1 2 3 4টি। তাহলে পটাশিয়ামের শক্তি স্তর হচ্ছে শক্তি স্তর দখল করেছে হচ্ছে 4টি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু দেখো যে এখানে আমরা যদি একই গ্রুপের উপর থেকে যদি নিচের দিকে যাই তাহলে একটি করে শক্তি স্তর কি পায়, বৃদ্ধি পায় শিক্ষার্থী বন্ধুরা। তো স্বভাবত কারণে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি খেয়াল করো যে এইটার ব্যাসার্ধ এবং এইটার ব্যাসার্ধের মধ্যে বোঝাই যায় যে লিথিয়ামের থেকে সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ বেশি এবং সোডিয়ামের থেকে পটাশিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ বেশি। তার কারণ হচ্ছে যে একই গ্রুপের উপর থেকে যদি আমরা নিচে যাই তাহলে একটি করে শক্তি স্তর কি পায়, বৃদ্ধি পায়। তো একটি করে শক্তি স্তর যদি বৃদ্ধি পায় তাহলে স্বভাবত কারণেই তার পারমাণবিক ব্যাসার্ধ কি পাবে, বৃদ্ধি পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এতক্ষণ যে তোমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে আলোচনা করছি, সেই আলোকে তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি। তোমরা বাড়ির কাজটা লিখে নাও এবং এই বাড়ির কাজটা অবশ্যই তোমরা সমাধান করবে। শিক্ষার্থী বন্ধুরা আমরা বোর্ডে একটি পরমাণুর মডেল দেখতে পাচ্ছি। এটা লিথিয়াম পরমাণু আর এটা হচ্ছে লিথিয়াম আয়ন। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে লক্ষ্য করছি যে লিথিয়াম পরমাণুর কক্ষপথে 3টি ইলেকট্রন আছে এবং লিথিয়াম আয়নের কক্ষপথে 2টি ইলেকট্রন আছে। তাহলে লিথিয়াম এই ইলেকট্রনটি মানে একটি ইলেকট্রন অপসারণ করেছে। অর্থাৎ লিথিয়াম একটি ইলেকট্রন অপসারণ করে লিথিয়াম আয়নে পরিণত হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মূল গ্যাসীয় পরমাণু থেকে এক মূল ইলেকট্রন অপসারণ করে এক মূল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় ওই শক্তিটাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের এই আয়নীকরণ শক্তি সম্পর্কে আলোচনা করব। প্রথমে তো শিক্ষার্থী বন্ধুরা এই লিথিয়ামের গ্যাসীয় অবস্থায় লিথিয়ামের শেষ কক্ষপথ থেকে এই একটি ইলেকট্রন অপসারণ করে এই এক মূল ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন হয় সেই শক্তিটাকে ওই মৌলের অর্থাৎ লিথিয়াম মৌলের আয়নীকরণ শক্তি বলে। তো শিক্ষার্থী বন্ধুরা এই আয়নীকরণ শক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম, এই বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করব। তার আগের যে ক্লাস আমি নিয়েছিলাম এর আগের ক্লাসে আমি তোমাদেরকে বিশেষ করে প্রথম যেই 3টি পর্যায়বৃত্ত ধর্ম আছে সেই 3টি পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে আলোচনা করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা একটু আমরা লক্ষ্য করি যে এখানে যেমন সোডিয়াম,
ম্যাগনেসিয়াম, তারপরে সিলিকন যদি দেই, এরপরে অ্যালুমিনিয়াম, এই 4টি মৌল রয়েছে। যদি বলা হয় যে কার আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি, যদি এরকম প্রশ্ন করা হয়, শিক্ষার্থী বন্ধুরা আমরা পূর্বের ক্লাসে বলেছি যে একই পর্যায়ে যখন বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় ততই পরমাণুর আকার অথবা পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কথা হচ্ছে যে যে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম হবে ওই মৌলটার আয়নীকরণ শক্তি বেশি হবে, আর যে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি হবে ওই মৌলের আয়নীকরণ শক্তি কম হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুইটা বিষয় জানলাম যে একই পর্যায়ে যত বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় ততই পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। আবার আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আমরা বলছি যে যেই মৌলের পারমাণবিক ব্যাসার্ধ যত কম হবে ওই মৌলের আয়নীকরণ শক্তি তত বেশি হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি লক্ষ্য করি যে এই 4টি মৌলই পর্যায় 3-এ অবস্থিত, পর্যায় 3, অর্থাৎ এই 4টি মৌলই 3 নম্বর পর্যায়ে, পর্যায় সারণীর 3 নম্বর পর্যায়ে অবস্থিত। এই মৌলটা পর্যায় সারণীর গ্রুপ 1-এ, গ্রুপ 1, এই মৌলটা গ্রুপ 2, এই মৌলটা গ্রুপ 14 এবং এই মৌলটা গ্রুপ 13-এ অবস্থিত। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখছি যে এই 4টা মৌলই পর্যায় 3 নম্বর পর্যায়ে অবস্থিত, যদিও গ্রুপ ভিন্ন ভিন্ন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলতে পারি যে সোডিয়াম 1 নম্বর গ্রুপে যেহেতু সোডিয়াম অবস্থিত, তাহলে সোডিয়াম পর্যায় সারণীর সবচেয়ে বামে অবস্থিত, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম এবং সবার শেষে হচ্ছে সিলিকন অবস্থিত। শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ সিলিকনের অবস্থান, সিলিকন সবচেয়ে বামে অবস্থিত, সিলিকন সবচেয়ে বামে অবস্থিত এবং সোডিয়াম সবচেয়ে ডানে অবস্থিত। এই কথাটা আমরা বলতে পারি শিক্ষার্থী বন্ধুরা। তো আমি আগেই বলেছি যে একই পর্যায়ে যত বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় ততই পারমাণবিক যে ব্যাসার্ধ আছে সে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। এটা কেন হ্রাস পায় সেটা আমি আমার আগের ক্লাসে তোমাদেরকে অবশ্যই বলেছি, তোমরা লক্ষ্য করেছ। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু সিলিকন সবচেয়ে বামে অবস্থিত, তাহলে সিলিকনের পারমাণবিক যে ব্যাসার্ধ সে পারমাণবিক ব্যাসার্ধ কি সবচেয়ে কম। তো যেহেতু সিলিকনের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম, সুতরাং সিলিকনের আয়নীকরণ শক্তি কি হবে? সবচেয়ে বেশি হবে, সবচেয়ে বামে অবস্থিত এবং তার পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম। সুতরাং সিলিকনের আয়নীকরণ শক্তি
শক্তি সবচেয়ে বেশি, অর্থাৎ সিলিকনের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হবে শিক্ষার্থী বন্ধুরা। আর সবচেয়ে কম আয়নীকরণ শক্তি হবে সোডিয়ামের, কেননা সোডিয়াম সবচেয়ে বামে অবস্থিত। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একই পর্যায়ের বিষয়টা তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একই গ্রুপের কথাটা একটু দেখি, যে একই গ্রুপে যেমন আমরা প্রথমে এখানে লিথিয়ামের পরে সোডিয়াম, সোডিয়ামের পরে পটাশিয়াম, পটাশিয়ামের পরে রুবিডিয়াম, তারপরে আছে সিজিয়াম, তারপরে আছে ফ্রান্সিয়াম। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি বলা হয় কার আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি অথবা কম, এবং কেন, তো শিক্ষার্থী বন্ধুরা সেটা ঠিক আবার আগের মতোই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যে মৌলগুলো দেখছি সব মৌলগুলি গ্রুপ একে অবস্থিত, গ্রুপ 1 এ অবস্থিত, সব মৌলগুলি গ্রুপ 1 এ অবস্থিত। তো শিক্ষার্থী বন্ধুরা, গ্রুপ 1 এ হলো এইটা পর্যায় 2 এ, পর্যায় 2, এটা পর্যায় 3, এটা পর্যায় 4, এটা পর্যায় 5, এটা পর্যায় 6 এবং এটা পর্যায় 7 এ অবস্থিত, 7 এ অবস্থিত। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু একই গ্রুপে, অর্থাৎ সকল মৌল 1 নম্বর গ্রুপে অবস্থিত এবং সব বিভিন্ন পর্যায়ে অবস্থিত, তো আমরা পূর্বের ক্লাসে তোমাদেরকে বলেছি যে একই গ্রুপের যত উপর থেকে নিচে যাওয়া যায় ততই পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, কেননা একটি করে নতুন শক্তি স্তর সংযোজিত হয়। যেহেতু একটি করে নতুন শক্তি স্তর বাড়ে, তো সেহেতু তার পারমাণবিক আকারও কি পায়, বৃদ্ধি পায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু আগে বলছি যার পারমাণবিক আকার কম তার আয়নীকরণ শক্তি কি হয়, বেশি হয়। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে লিথিয়ামের এরকম 2টা শক্তি স্তর আছে, সোডিয়ামের 3টা শক্তি স্তর আছে, পটাশিয়ামের 4টা শক্তি স্তর আছে। এরকম ভাবে যত উপর থেকে নিচে যাওয়া যায় একটি করে শক্তি স্তর কি পাবে, বৃদ্ধি পাবে, ফলে তার পারমাণবিক যে ব্যাসার্ধ বা পারমাণবিক আকার সেটাও বৃদ্ধি পায়। তো সুতরাং সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম এর মধ্যে, সুতরাং লিথিয়ামের আয়নীকরণ শক্তি কি হবে, সবচেয়ে বেশি হবে। আমরা এতক্ষণ যে পারমাণবিক আয়নীকরণ শক্তির কথা বলেছি, এবার আমরা ইলেকট্রন আসক্তির কথা বলছি। তো শিক্ষার্থী বন্ধুরা, বোর্ডে যেই মৌলগুলো আমি লিখেছি সেই মৌলগুলো সবগুলো মৌলই গ্রুপ 2 এ অবস্থিত শিক্ষার্থী বন্ধুরা। তো এই ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফ্রান্সিয়াম, বেরিয়াম এবং আছে রেডিয়াম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি, আমি এর আগের ক্লাসে তোমাদেরকে বলেছি যে একই গ্রুপে যত উপর থেকে নিচে যাওয়া যায় ততই মৌলের যে পারমাণবিক ব্যাসার্ধ অথবা পারমাণবিক আকার, সে পারমাণবিক আকারটা বৃদ্ধি পায়। তার কারণ হচ্ছে যে উপর থেকে যত নিচে যাওয়া যায় ততই একটি করে নতুন শক্তি স্তর সংযোজিত হয়, যার জন্য তার পারমাণবিক আকার কি পায়, বৃদ্ধি পায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে বেরিলিয়াম, এই বেরিলিয়ামের এত এর পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম, এবং রেডিয়ামের
এত এর পারমাণবিক ব্যাসার্ধ, এত এর পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি। যেহেতু সবগুলো মৌল একই গ্রুপে অবস্থিত এবং বেরিলিয়াম 2 নম্বর পর্যায়ে আছে এবং পর্যায় 2 এ আছে এবং রেডিয়াম পর্যায় 7 এ আছে, তো সেহেতু বেরিলিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ অন্য যে কোনো মৌলের চেয়ে কি কম। তো আমরা জানি যার পারমাণবিক ব্যাসার্ধ কম তার ইলেকট্রন আসক্তি কি হয়, বেশি হয়। তো সুতরাং আমরা বলতে পারি, এই অর্থে বলতে পারি যে এখানে বেরিলিয়ামের এত এর ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি যে এই সকল মৌলগুলো গ্রুপ 2 এ অবস্থিত। যেহেতু আমরা বলছি যে একই গ্রুপের যত উপর থেকে নিচে যাওয়া যায় ততই তার পারমাণবিক আকার অথবা পারমাণবিক ব্যাসার্ধ কি পায়, বৃদ্ধি পায়। তো আমরা জানি যে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম ওই মৌলের ইলেকট্রন আসক্তি বেশি, আর যে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি ওই মৌলের ইলেকট্রন আসক্তি কম হয়। তো সুতরাং যেহেতু এখানে বেরিলিয়াম সবার উপরে অবস্থিত এবং তার পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম, সুতরাং বেরিলিয়ামের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি হবে এবং রেডিয়ামের ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ ইলেকট্রন আসক্তির কথা পড়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের জন্য এখানে একটি বাড়ির কাজ দিয়েছি, যে এই বাড়ির কাজটা তোমরা অবশ্যই করবে। এই মৌলগুলোর মধ্যে কার ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি এবং কেন, এটা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার বোর্ডে আরেকটি চিত্র আছে, এটা হচ্ছে পানির একটি অণু। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি পানি একটি সমযোজী যৌগ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা লক্ষ্য করো যে অক্সিজেন পরমাণুর আমরা জানি সর্ববহিস্থ শক্তি স্তরে 6টি ইলেকট্রন রয়েছে। সে যদি তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় তাহলে তাকে আরো 2টি ইলেকট্রন প্রয়োজন। সুতরাং অপরদিকে হাইড্রোজেনের বহিস্থ যে শক্তি স্তর আছে তাতে একটি মাত্র ইলেকট্রন আছে। সে যদি তার নিকটতম হিলিয়াম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় তাও তার আরেকটি ইলেকট্রন প্রয়োজন। সুতরাং দুইটি হাইড্রোজেন পরমাণু অক্সিজেনের সাথে কি করছে, ইলেকট্রন শেয়ার করে এই পানির একটি অণু গঠন করছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে একটু আমরা লক্ষ্য করি যে এই অক্সিজেন পরমাণুর যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসে 8টি ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন রয়েছে। অপরদিকে এই হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে একটি মাত্র ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন রয়েছে। তো এই যে শেয়ারকৃত যে ইলেকট্রন যে জোড়া যারা বন্ধনে অংশগ্রহণ করেছে, তো এই ইলেকট্রন জোড়া এই হাইড্রোজেন তার কেন্দ্রের দিকে টানে এবং অক্সিজেনও তার কেন্দ্রের দিকে টানে। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে এই যে এক জোড়া ইলেকট্রন এখানে শেয়ার করা হয়েছে বা শেয়ারের মাধ্যমে বা বন্ধনে অংশগ্রহণ করেছে, এই বন্ধনকৃত যেই ইলেকট্রন জোড়া সেই ইলেকট্রন জোড়াকে দুটি পরমাণুর নিউক্লিয়াসে কি চায়, কাছে টানে। তো এই ক্ষেত্রে যার নিউক্লিয়াস বেশি শক্তিশালী তার দিকে ইলেকট্রন জোড়া কিছুটা কি করে সরে আসে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটাকে এই যে নিজের দিকে যে আকর্ষণ করে এই আকর্ষণটাকে আমরা বলি যে তড়িৎ ঋণাত্মকতা বলি।
তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা, তো আমরা সেই তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে একটু কথা বলছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবারও বলছি, দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে কি হয়, পরিণত হয়, তখন অণুর পরমাণুগুলো বন্ধনের যে ইলেকট্রন আছে ওই ইলেকট্রন দুটিকে কি করে আকর্ষণ করে। এই আকর্ষণ বলটাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে পারমাণবিক যে ব্যাসার্ধ আছে, এই পারমাণবিক ব্যাসার্ধ কমলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, বৃদ্ধি পায়। আর যদি পারমাণবিক ব্যাসার্ধ বেশি হলে তড়িৎ ঋণাত্মকতা কমে, এবং পারমাণবিক ব্যাসার্ধ যদি কম হয় তাহলে তার তড়িৎ ঋণাত্মকতা বাড়ে বা বৃদ্ধি পায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু লক্ষ্য করি যে আমরা যদি এটাকে আবার একটু একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাই, যে এইখানে সোডিয়াম এবং ক্লোরিন এর মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা এত এর মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি এবং কেন? তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি লক্ষ্য করো যে সোডিয়াম এবং ক্লোরিন, এই সোডিয়াম এবং ক্লোরিন দুটি মৌলই পর্যায় সারণীর 3 নম্বর পর্যায়ে অবস্থিত। এর মধ্যে সোডিয়াম 1 নম্বর গ্রুপ এবং ক্লোরিন 17 নম্বর গ্রুপে আছে। এই ক্ষেত্রে সোডিয়ামের অবস্থান বামে এবং ক্লোরিনের অবস্থান ডানে। একই পর্যায়ে সোডিয়ামের অবস্থান বামে এবং ক্লোরিনের অবস্থান ডানে অবস্থিত। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু ক্লোরিনের অবস্থান কি বামে অবস্থিত, তাহলে ক্লোরিনের পারমাণবিক ব্যাসার্ধ সোডিয়ামের চেয়ে কি কম। আমরা তোমাদেরকে বারবার সেই জিনিসটা বলছি যে একই পর্যায়ে যত বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায়, মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ তত কি পায়, হ্রাস পায়। তো যেহেতু ক্লোরিন সোডিয়ামের বামে অবস্থিত, তো সুতরাং ক্লোরিনের পারমাণবিক ব্যাসার্ধ কি সোডিয়ামের চেয়ে কম, যার ফলে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কি হবে, বেশি হবে। অর্থাৎ এই তড়িৎ ঋণাত্মকতা একটি পর্যাবৃত্ত ধর্ম। যার পারমাণবিক ব্যাসার্ধ কম তার তড়িৎ ঋণাত্মকতা বেশি, আর যার পারমাণবিক ব্যাসার্ধ বেশি তার তড়িৎ ঋণাত্মকতা কি কম। তো সেই ক্ষেত্রে সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ বেশি কার থেকে, ক্লোরিন থেকে, যার জন্য সোডিয়ামের তড়িৎ ঋণাত্মকতা কম হবে। আর যেহেতু ক্লোরিনের সোডিয়ামের চেয়ে ঋণাত্মকতা কি, পারমাণবিক ব্যাসার্ধ যেহেতু তার কম, সেহেতু ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি আরেকটু দেখি যে এখানে যে যেমন ব্রোমিন ও মনে করো ক্লোরিন, ব্রোমিন ও ক্লোরিনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি এবং কেন? তো সেই ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো যে ব্রোমিন এবং ক্লোরিন দুজনই গ্রুপ 17-তে অবস্থিত। অর্থাৎ ব্রোমিন এবং ক্লোরিন দুজনই কি গ্রুপ 17-তে অবস্থিত। তো এই ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা, যে ক্লোরিন 3 নম্বর পর্যায়ে অবস্থিত এবং ব্রোমিন তারপরে অর্থাৎ 4 নম্বর পর্যায়ে অবস্থিত। তো আমরা জানি যে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে তার পারমাণবিক ব্যাসার্ধ কি পায়, বৃদ্ধি পায়। আর আমরা এও বলছি যে পারমাণবিক ব্যাসার্ধ যার কম তার তড়িৎ ঋণাত্মকতা কি হয়, বেশি হয়। তো এই ক্ষেত্রে যেহেতু ক্লোরিন 3 নম্বর পর্যায়ে আছে
এবং ব্রোমিন 4 নম্বর পর্যায়ে আছে পর্যায় সারণীতে। তো যেহেতু ক্লোরিনের নিচে কে ব্রোমিন অবস্থিত, সুতরাং ব্রোমিনের এই পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ কি বেশি, তো এই ক্ষেত্রে ব্রোমিনের তড়িৎ ঋণাত্মকতা কি হবে, কম হবে, এবং এই ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাড়ির কাজ দিচ্ছি। ফসফরাস, ক্লোরিন এবং সালফারের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি এবং কেন, সেটা তোমরা বাড়িতে অবশ্যই ভালোভাবে